Okay. Today's class is the third class. In this class, I am going to represent before you about the regression model and regression equation. In my last class, I tried to explain what is meant by regression. Can anyone tell me what is meant by regression? কেউ কি আমাকে বলতে পারবা রিগ্রেশন বলতে আমরা কি বুঝি? কোন আইডিয়া, হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ রিগ্রেশন? Hello. Yes, sir. As much as I know, regression means throwback. Regression? No, sir, no. Thank you for sharing your idea. Okay, I help you. Have a look very clearly. A regression is a statistical technique what I want to say, I am saying a regression is a statistical technique or method, whatever you say, or method. In statistics we have found different techniques, different methods. Say for example descriptive statistics, mean, median, mode, skewness, kurtosis, correlation, standard deviation, variance, correlation, regression, interpolation, extrapolation. Different types of tests and methods are available in statistics. Statistics এরকম এক্সকিউজ মি অনেক টেকনিক আছে, অনেক মেথড আছে। আমরা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা গত ক্লাসে কিন্তু আমরা ডিফাইন করেছি স্ট্যাটিস্টিক্স বলতে আমরা কি বুঝি। স্ট্যাটিস্টিক্স হলো কিছু টেকনিক বা ফর্মুলা প্রোভাইড করবে যেটার মাধ্যমে আমরা কোনো গেজ করব বা অ্যাজিউম করব বা প্রিডিক্ট করব, ঠিক আছে? সেটা হলো স্ট্যাটিস্টিক্স বা অজানাকে জানার চেষ্টা করব। সিমিলারলি রিগ্রেশন ইজ এ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক অর মেথড, আমি আমার মতো করে বলবো, পরে বইয়ের মতো করে বলবো, that connect 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 the dependent and independent variables and based on independent variables based on independent variables predict the dependent variables একদম সিম্পলি খেয়াল করে একটু দেখো। Have a look. Regression is না, তাহলে আর এ দরকার নাই। Regression is a statistical technique or method that connects the dependent and independent variable. তার মানে এই টেকনিকের মাধ্যমে আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কি করছি, আমরা একটা কানেকশনের মধ্যে নিয়ে আসছি, একটা ইকুয়েশনের মধ্যে নিয়ে আসছি, একটা মডেলের মধ্যে নিয়ে আসছি। কয়টা ভেরিয়েবলকে আনতেছি আমরা একসাথে? দুইটা ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্টকে আমরা কানেক্ট করে ফেলতেছি, একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা কানেক্ট করে ফেলতেছি এবং এই ইকুয়েশনের উপর ভিত্তি করে বেসড অন বাই ইউজিং দিস ইকুয়েশন অ্যান্ড বেসড অন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর ভেরিয়েবলস, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ভিত্তি করে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রেডিক্ট করছি, ঠিক না? দেখো কিভাবে প্রেডিক্ট করি। আজ এক্সপ্লেন হাউ ডু উই প্রেডিক্ট। সে ফর এক্সাম্পল আমরা এই ইকুয়েশনটাকে নিয়ে আসি here, come here, then we move to the book explanation. আমরা কতদিন এরকম একটা ইকুয়েশন আমরা দাঁড় করানোর চেষ্টা করেছিলাম, আমি ওয়ানগুলা কেটে দিই,
কারণ আমার এখানে একটাই ভেরিয়েবল, সুতরাং আমি 1 আনবো না। দেখো এখানে দিস ইজ দ্য রিগ্রেশন ইকুয়েশন। লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম y ইকুয়াল টু বিটা 0 প্লাস বিটা ইন্টু এক্স প্লাস এরর টার্ম বা আরো যদি কিছু থাকে আমরা সেটাকে আমরা এখানে ইনক্লুড করব। আমরা এখন দেখতে চাই যে আসলে আমরা কিভাবে প্রেডিক্টটা করি। আমি বলেছি যে দেখো এই ইকুয়েশনের মধ্যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুইটা ভেরিয়েবল কানেক্টেড করা আছে না? লেফট সাইডে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রাইট সাইডে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সহ আরো আদার ভেরিয়েবল আছে। আমরা যখন সফটওয়্যারে এই ভ্যালুগুলো ইনপুট করব তখন এই বিটা 0 এবং বিটা 1 এর মান, বিটার মান বের করে দিবে। আমার y ইকুয়াল টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এগুলো কেটে দেই কারণ এগুলো পরে পড়াবো। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x ইজ ইকুয়াল টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, b ইকুয়াল টু ইন্টারসেপ্ট বা কনস্ট্যান্ট, বিটা সিম্পলি বিটা আর বিটা 1 হয় কোথাও 1 লেখা থাকবে অথবা শুধু বিটা থাকবে। এটা হলো স্ল্যাব কোএফিশিয়েন্ট। এটা কি আমরা আজকেই পড়বো, একটু পরে পড়বো। এখন দেখো আমরা একটু ক্যালকুলেট করি। আমাকে সফটওয়্যার কিছু মান দিয়ে দিয়েছে, আমি যাই এখানে কিছু ভ্যালু মানে কোথাও পড়া আছে। ইয়েস ইয়েস ইয়েস, আমি এই ভ্যালুটাকে নিয়ে নেই। দেখো আমার সফটওয়্যার আমাকে কিছু ভ্যালু প্রোভাইড করেছে, আমি ভ্যালুটা এখানে রাখি তাহলে আমার জন্য সুবিধা হবে। দেখো দ্য আননোন প্যারামিটারস, আমি আগেই বলেছিলাম বিটা গুলাকে বলা হয় প্যারামিটার, বিটা 0 বা বিটা 1 এগুলোকে বলা হয় প্যারামিটার। আননোন প্যারামিটার ক্যান বি এস্টিমেটেড বাই সফটওয়্যার, এগুলো সফটওয়্যার আমাকে রেজাল্টগুলো দিয়ে দেয়। এই প্যারামিটার রেজাল্ট সফটওয়্যার সবগুলোই সফটওয়্যারে দিয়ে দেয়, আমরা ক্যালকুলেট করতে হয়। এখানে বলছে বিটা, যেটা সিম্পল বিটা যেটাকে আমরা কনস্ট্যান্ট বলি, তার মান হলো সিম্পল বিটা 0 এর মান হলো 0.83 এবং slope coefficient beta, its value calculated by software as 0.77. In 2021 income 200 billion. আমাদের independent variable x equal to 200 billion in 2021. 2021 সালে আমাদের ইনকাম হলো 21 বিলিয়ন। তাহলে আমার এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াইটা ছিল কনসাম্পশন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y ইকুয়াল টু কনসাম্পশন, CONSUMPTION, কনসাম্পশন বা এক্সপেন্ডিচার, EXPENDITU, এক্সপেন্ডিচার। এটা আমাকে বের করতে হবে। আমাকে বের করতে হবে কনসাম্পশন কত। তো আমার এখানে ইকুয়েশন হলো এইটা এবং আমাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান আমি জানি, সফটওয়্যার আমাকে বিটার মান বের করে দিয়েছে, বিটা 0 এর মান বের করে দিয়েছে। এখন আমাকে বলতে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এর মান কত। এরর টার্মটা অন্য একটা জিনিস, এটা আমরা হয়তো আরো একটা দুটা ক্লাস পরে শিখব। আমরা দেখো ক্যালকুলেট করি y ইকুয়াল টু বিটা নোটের মান ছিল কত, বিটা নোটের মান ছিল 0.83, দেন ছিল প্লাস সাইন প্লাস, ওকে। বিটার মান ছিল কত, বিটার মান ছিল 0.77 ইনটু আমার এক্স এর মান ছিল কত 200 বিলিয়ন। তাহলে আমাদের y সমান কত হয় বলো তো কেউ? Use your calculator and tell me the result. জি স্যার। তাহলে দেখো আমরা this is a equation. This equation connect the independent and dependent variable, and on the basis of independent variable we can predict or calculate the dependent variable. আমরা পারছি না বের করতে? Then this equation is called regression equation. This equation is called regression equation. Clear? তোমরা জিনিসটা একটু প্রেডিক্ট করার চেষ্টা করো। জাস্ট 2 minutes, I am coming. তাহলে আমরা যে ডেফিনিশনটা দিলাম এটা কিন্তু কত বইয়ে পাবা না বা কোনো নেটেও পাবা না। I just prepared now and on basis of my experience. Regression is a statistical technique or method. তাহলে এটা হলো একটা রিগ্রেশন ইকুয়েশন, রিগ্রেশন মডেল বা রিগ্রেশন ইকুয়েশন। আমি একটু পরে মডেল দিয়ে দেখবো। একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড অথবা একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক যেটা আমরা ম্যাথমেটিক্স থেকে হায়ার করেছি, এবং এই টেকনিকটা বা মডেলটা কি করে কানেক্ট করে, কাকে কানেক্ট করে?
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে কানেক্ট করে, আরো বিভিন্ন বিভিন্ন প্যারামিটার দিয়ে কানেক্ট করা হয়। কানেক্ট দ্য ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড বেসড অন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভ্যালু, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং প্যারামিটারের উপর ভিত্তি করে ইট প্রিডিক্ট অর এস্টিমেট, কেউ বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রিডিক্টস হবে না, predicts or estimates, estimates যেটাই বলে, estimates the dependent variable। আমরা ইন্ডিপেন্ডেন্টের উপর ভিত্তি করে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রিডিক্ট করব বা এস্টিমেট করব। এখন দেখো তো, যদি 2000 আমি যদি বলি 2000 তো হলো 21 সাল, আমি ধরো 22 সালের একটা ডেটা আমি এখানে ইনসার্ট করতে চাই, ইনসার্ট for 2022 আমি এইটাকে দিলাম 9, এইটাকে দিলাম 81, 2022 এইটা হবে 220 বিলিয়ন। যদি এই 2022 সালে যদি আমার ইনকাম যদি 220 বিলিয়ন হয় এবং আমার দুইটা নট বা কনস্ট্যান্ট যদি 0.81 হয় এবং সোয়াপ কোএফিসিয়েন্ট যদি 0.79 হয়, তাহলে 2022 সালে আমার কনসাম্পশন কত হবে? কেউ ট্রাই করো তো, 2022 সালের কনসাম্পশন কত হবে? হ্যালো, কেউ কি প্রেডিক্ট করতে পারবা? Yes, sir. চেষ্টা করো তো। আমার এখানে হলো So ইয়েস স্যার 174.61. তাহলে আমি একটু করে নেই, 0.81, 0.79 আর 220, 174.61। থ্যাংক ইউ। 174.61। সবসময় ডিসিমেলের পরের ডিজিটগুলো একটা একটা করে প্রোনাউন্স করবা, হ্যাঁ, এটা হলো নিয়ম। তাহলে দেখো, আমি 2022 সালের একটা প্রেডিকশন করতে পারছি না? এটা হলো 2022, এটা হলো 2022, 2022, এটা এস্টিমেট, এটার উপর একটা ক্যাপ করানো থাকে। আর ওটা ছিল 2021, 2021, তাহলে ইয়ার রিগ্রেশন একটা ইকুয়েশন যার মাধ্যমে আমরা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে কানেক্ট করি এবং এই কানেকশনের উপর ভিত্তি করে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর বেস করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালু বের করি, তাই না? এটা ফিউচারের হইতে পারে, পাস্টেরও হইতে পারে, তবে সাধারণত রিগ্রেশনকে বলা হয় ফরকাস্টিং টুল। এটার মাধ্যমে আমরা ফিউচারের ভ্যালুগুলোকে আমরা প্রেডিক্ট করি বা বের করার চেষ্টা করি, নট পাস্ট। পাস্ট করি না, ফিউচারটাকে আমরা চেষ্টা করি। ক্লিয়ার রিগ্রেশন? আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদেরকে। পরীক্ষায় কিন্তু এরকম আমি দেই, অঙ্ক দেই, খুব সিম্পল, 1 মার্ক 2 মার্কের জন্য যদিও দেই, বাট দেই, ঠিক আছে? আমার এইখানে স্ক্রিনশট আসবে। এটা তো আছে, সমস্যা নেই। এটা কি বোঝা গিয়ে, তোমরা কি বুঝেছো জিনিসটা আমরা যেটা এখন আলোচনা করলাম? হ্যালো, জি স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের এই ইকোনোমেট্রিক্স এর বেসিক জিনিস, যে আমরা যারা বেসিক পারবো না তারা কিন্তু একটু অ্যাডভান্স হইতে পারবো না। সো বেসিকটা আমাকে বুঝতে হবে এবং জানতে হবে, আদারওয়াইজ ইট ইজ ডিফিকাল্ট টু মেক দ্য কল। আমি আবারও বলছি, বিটা 0 বিটা নট আমাকে সফটওয়্যার বের করে দিবে। এক্সকিউজ মি, আই হ্যাভ এ কল, ফিলিং করতে পারে না, আমি ডিস্টার্ব ফিল করলাম। তাহলে দেখো, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস রেকর্ড করলে ভালো হইতো স্যার। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে ম্যাডাম, এই দেখো ইয়ালো রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, আমরা যেটা এবার আমি বইয়ের ভাষায় আসি। দেখো, আমরা বইয়ে বলেছি কি রিগ্রেশন, রিগ্রেশন তো এটা না, রিগ্রেশন চ্যাপ্টার আরেকটা, রিগ্রেশনের চ্যাপ্টারটা হলো এইটা, রিগ্রেশন
কোরিলেশন রিগ্রেশন সি। দেখো এখানে রিগ্রেশনকে ওরা কিভাবে ডিফাইন করেছে, কোরিলেশন রিগ্রেশন, এটা বইয়ের ভাষা, আমার ভাষা না। ইন statistical modeling, regression is a statistical technique for estimating the effects or causal relationship among variables of interest. তার মানে variable of interest means independent এবং dependent variable. Independent এবং dependent variable এর মধ্যে যে মডেলটা বা যে ইকুয়েশনটা একটা causal relationship তৈরি করে বা cause effect relationship তৈরি করে, সেটাকে বলা হয়েছে regression equation. Regression analysis help us to understand how the typical value of dependent variable changes when any one of the independent variable change. যখন independent variable চেঞ্জ হয় তখন dependent variable কতটুকু চেঞ্জ হয় বা কি চেঞ্জ হয়, যে এটা আমরা যদি জানার চেষ্টা করি, যে স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের মাধ্যমে আমরা এটা জানতে পারবো, সেটাকে বলা হয়েছে রিগ্রেশন ইকুয়েশন। দেখো এখানে আমরা যখন x এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে তখন y এর মানও চেঞ্জ হয়ে যাচ্ছে না। 2021 in 2021 the income was 200 billion and then the expenditure was 154.83 billion, while in 2022 the income will be 220 billion, the expenditure will be 174.6. দেখো এখানে মাত্র 20 বিলিয়ন বেড়েছে, খরচ কিন্তু অনেক বেশি, খরচও প্রায় 20 বিলিয়ন বেড়ে গিয়েছে। ঠিক আছে, কারণ প্যারামিটারগুলো প্রায় সেম ছিল। তার মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা কজাল রিলেশনশিপ, যেটাকে আমরা বলেছিলাম এখানে কানেক্ট, এই কানেক্টটাই হলো কজাল রিলেশনশিপ। কোন জিনিসের মধ্যে যদি কজাল রিলেশন না থাকে তারা কানেক্ট হতে পারবে না স্যার। সবসময় মনে রাখবা, কোন জিনিসের মধ্যে যদি কজাল মানে যৌক্তিক কোনো কারণ না থাকে তারা কখনো একসাথে কানেক্ট হতে পারবে না। তখনই তারা কানেক্ট হবে যখন তাদের মধ্যে লজিক্যাল কোনো কানেক্টিভিটি থাকবে, তার মানে কজ এন্ড ইফেক্ট থাকবে। হাউএভার এখন আমরা আলোচনা করব রিগ্রেশন মডেল। আমরা গতদিন বলেছিলাম দ্য বেসিক টুলস ফর দ্যাট দ্য রিগ্রেশন অ্যানালাইসিস ইউজ, হুইচ ইজ আ রিগ্রেশন মডেল আর রিগ্রেশন ইকুয়েশন। তোমরা যদি ভুলে না যাও, আমরা এখানে বারবার বলেছিলাম গতদিন, a basic tool for econometrics is linear regression model and linear regression equation. আমরা এতক্ষণ যাবত শুধু ইকুয়েশন নিয়ে আলোচনা করেছি, লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন, সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। এখন আমরা আলোচনা করব লিনিয়ার রিগ্রেশন মডেল নিয়ে। জাস্ট ইকুয়েশন দিয়ে আমরা প্রেডিকশন করেছি না, 2021 এর এক্সপেন্ডিচার কত হবে, 2022 এর এক্সপেন্ডিচার কত হবে, 2023 এর কত হবে। সিমিলারলি উই ক্যান প্রিডিক্ট দ্য সেম বেসড অন রিগ্রেশন মডেল। আমরা মডেল দিয়ে আমরা এটাকে প্রিডিক্ট করতে পারি। জেনারেলি মডেল মিনস এ ফিগার, নট অলওয়েজ। মডেল দিয়ে ইকুয়েশনও বোঝায়, ফিগারও বোঝায়। আমি এখানে মডেল বলতে ফিগারটাকে বোঝানো হয়েছে। আমরা দেখব এবার ফিগার দিয়ে কিভাবে প্রেডিকশন করা হয়। ঠিক আছে, এটা হলো আজকে আমাদের মূল আলোচনার বিষয়। দেখো আমি এখানে একটু লিখে রেখেছি হাউস হোল্ড ইনকাম, তোমরা দেখতে পাচ্ছ কিনা আই এম নট শিওর। অন এক্স অ্যাক্সিস ইট রিপ্রেজেন্ট হাউস ইনকাম অফ হাউস হোল্ডার্স, যারা হাউস হোল্ড করি আমরা, মানে ফ্যামিলি আর্নার, তাদের ইনকামের লেভেল। এখানে অনেকগুলো ইনকামের লেভেল আছে। সে ফর এক্সাম্পল এইটা একটা ইনকামের লেভেলের, এইখানে একটা পয়েন্ট ছিল, এইখানে একটা পয়েন্ট ছিল, এইখানে একটা পয়েন্ট ছিল, এইখানে একটা পয়েন্ট ওরা দিয়ে, সরি এখানে একটা পয়েন্ট ওরা দিয়েই দিয়েছে। আমরা যে স্ট্যাটিস্টিক্সে যেরকম ফিগার রাখি এইরকম ওরা পয়েন্ট দিয়ে দিয়েছে। ওরা পয়েন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং এটা ছিল আমার কনসাম্পশন, খরচ, এক্সপেন্ডিচার অফ হাউস হোল্ড ইনকাম, খরচ, বিভিন্ন ধরনের খরচের লেভেল দেওয়া আছে। এটা কিভাবে আঁকলো আমরা একটু পরে একটা প্র্যাকটিক্যাল একটা ধরে এঁকে দেখাবো। ঠিক আছে, আমরা দেখাইলাম। আচ্ছা এটা থাক, আমরা একটা প্র্যাকটিক্যালটা এঁকে দেখাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বড় হয় না, নিচে নামে না, নিচে নামা তো দরকার। এক্সকিউজ মি, এটা থাক, এটা থাক, এইটাকে আমি একটু ক্রপ করে নিয়ে রাখি এক জায়গায়। এটাকে আমি একটু এখানে নিয়ে রাখি। পরে কাজে লাগবে এটা। আমি এখানে চলে যাই, স্ট্যাটিস্টিক্স বাই এসপি গুপ্তা, এমপি গুপ্তা, ভদ্রলোকের বই।
Yes, that. Love is. X, Y. Let us the variable action. Have a look. From the following data obtained two regression estimates, sales and purchase. Sales and purchase correlation. Regression equation. Regression. সেলস পারচেজ মানে কি? সেলস পারচেজ, সেলস এবং পারচেজ দুটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট কোনটা? স্যার আমার কাছে মানে পারচেজ বেশি, পারচেজ ইন্ডিপেন্ডেন্ট, পারচেজ বেশি হলে সেলস বেশি হবে, পারচেজ কম হলে সেলস কম হবে, তাই না? এটা তো ভুল লেখছে, এটা সেলস কে দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট, পারচেজ কে দিয়েছে ডিপেন্ডেন্ট। নো, আমি এটা কনসিডার করব না। এটা মার্কস ইন ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স, এটা কোরিলেশন হবে, রিগ্রেশন হবে। কিন্তু বইটা মার্কস বাই এ মার্কস বাই বি, এটাও যাব না। টেস্ট স্কোর সেলস, ওকে, এটা নেই, এটা সহজ। দেখো আমরা কাউকে প্রশিক্ষণ দিলাম, এখানে বলা হচ্ছে এ ডিপার্টমেন্ট স্টোর গিভস ইন সার্ভিং ট্রেনিং টু ইটস সেলসম্যান হুইচ ইজ ফলোড বাই এ টেস্ট। ইট ইজ কনসিডারিং whether it should terminate the service of any salesman who does not do well in the test. The following data give the test score and sales made by 9 salesmen during a certain period. একটা নির্দিষ্ট পিরিয়ডে তারা বিভিন্ন সেলসম্যানদেরকে ট্রেনিং দিল, ট্রেনিং নেওয়ার পরে তাদের পরীক্ষা নিল, পরীক্ষা নেওয়ার পর তাদের স্কোর পেল। কেউ পেয়েছে 14, কেউ পেয়েছে 19, কেউ পেয়েছে 21, এইভাবে অনেকগুলো পেল। এবং এক একজনের যার টেস্ট স্কোর তাদের সেলস এখানে আন্ডারলাইন করা হলো। ওরা বললো যে যাদের কম, মানে টেস্ট স্কোর কম, তাদেরকে ওরা বাদ দিয়ে দিবে। ঠিক আছে, ওরা আসলে দেখতে চায় যে টেস্ট স্কোরের সাথে সেলসের কোনো সম্পর্ক আছে কিনা বা ইফেক্ট আছে কিনা। টেস্ট স্কোর কম হলে সেলস কম হয়, বা টেস্ট স্কোর বেশি হলে সেলস বেশি হয় কিনা, বা টেস্ট স্কোর দিয়ে সেলসকে আমরা প্রেডিক্ট করতে পারি কিনা। আমরা এই জিনিসটাকে এখন একটা ইয়েস স্যার, এখানে টেস্ট স্কোরস বলতে কি বুঝাইছে? আমরা পরীক্ষা দেই না, পরীক্ষা দেওয়ার পর আমরা কি স্কোর পাই না? পরীক্ষা মানে টেস্ট, পরীক্ষা দেওয়ার পর যে ফলাফলটা পাই সেটা হলো স্কোর। সেলসম্যানদেরকে সেলস বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। আফটার ট্রেনিং দে হ্যাভ টু অ্যাপিয়ার অ্যান এক্সাম অ্যান্ড দ্য স্কোর অফ দ্য এক্সাম ইজ দ্য টেস্ট স্কোর। ওকে, এবং যে ভদ্রলোক 14 পেয়েছে সে টোটাল সেলস করেছে 31,000 টাকা। এই আর এখানে 1000 দেওয়া আছে। যে 19 পেয়েছে সে করেছে 36,000 টাকার সেলস। আবার আরেকজন 19 পেয়েছে সে করেছে 39,000 টাকার সেলস। একজন 20 পেয়েছে সে করেছে 41,000 টাকার সেলস। আমরা আসলে দেখতে চাই এই টেস্ট স্কোর এবং সেলসের সাথে কোনো কজাল রিলেশনশিপ আছে কিনা, এবং এটা দিয়ে কোনো প্রেডিকশন করা যায় কিনা। আমরা মডেল বের করবো, ইকুয়েশন না, মডেল বের করবো। আমি এখন এখানে চলে যাচ্ছি, কন্ট্রোল এন্ড নতুন একটা পেজ নিচ্ছি। আমরা নতুন পেজ নিচ্ছি, তো এটা এইখানে সুবিধা হবে। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এটা হলো আমার টেবল, যেটা আমরা বই থেকে নিয়েছি। খুব খেয়াল করবা, যদি ফার্স্ট টাইমে বুঝে যেতে পারো আলহামদুলিল্লাহ, না বুঝলে বিশাল সমস্যা। আমরা দুইটা ভেরিয়েবল নেব, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস। আমি গতদিনই বলেছিলাম একটা নেব এক্স, একটা নেব ওয়াই। আর বড় করা যাবে? আচ্ছা, এই পর্যন্ত থাকুক আপাতত। আরেকটা ভেরিয়েবল নেব আমরা, এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা বলবো হোয়াট ইজ দ্য, দিস ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট হলো টেস্ট স্কোর, টেস্ট TEST, টেস্ট স্কোরস, SCORES, টেস্ট স্কোরস। এটা ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল সেলস।
SALES সেলস, ওরা ব্র্যাকেটে দিয়ে দিচ্ছে 1000, ওরা পিস দিয়ে বলছে 1 2 3 1000, ওরা RS দিয়েছে, আমরা টাকা দিয়ে দিই, ঠিক আছে, 1000 টাকা। এখন এখানে দেখো এটাকে আমাদের সাজাতে হবে। টেস্ট স্কোর 14, 19, 21, 35, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? স্মলেস্ট 14, 19, 21, 24, 26, সবচেয়ে ছোট হলো 14, 14 সবচেয়ে ছোট না? Yes. 14, আর সবচেয়ে লার্জ আর লার্জেস্ট ওয়ান 26. 26। তার মানে আমাকে 14 থেকে 26 এর একটা রেঞ্জ তৈরি করতে হবে টেস্ট স্কোর। ও এটা তো সরি 14 থেকে 26। তাহলে আমরা এখানে লিখি, সাপোজ আমরা যেহেতু 14 থেকে শুরু হচ্ছে, আমরা এখানে শুরু করি 10 থেকে। দিস ইজ দ্য 10, 15, না 10 15 দিব, 15 দেওয়া 14 থেকে 26, 14 থেকে 26 হলে 3 ঘর করে নিলে, 2 ঘর করে নিলে অনেকগুলো, আচ্ছা 2 ঘর করে নেই, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, বেশি নিয়ে নিয়েছি এটা, 26। এটা হলো আমার টেস্ট স্কোরের স্কেল। আমরা যদি লিখতে চাই এখানে লিখতেও পারি, দিস ইজ দ্য 10, আমরা আগেরগুলোকে অ্যাজিউম করে নিয়েছি, 12, 14, 16, 18, 20, 24, 20, এই এটা কোথাও ভুল করলাম, এটা 22, 22, 24, 26 আমরা স্কেল দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আসি আমরা সেলসের মধ্যে সবচেয়ে মিনিমাম কত সেলস? সেলস 31, 36, 37, 31 হলো মিনিমাম সেলস, এন্ড ম্যাক্সিমাম সেলস 50, 31 থেকে 50, এটা 20 এর স্কেল। তাহলে আমরা এটা 5 করে নেব, একটু বড় করে নিতে হবে। আমরা নিচ্ছি, দিস ইজ দ্য 30, 30, 35, 40, 45 and 50, 5টা স্কেল নিয়ে নিলাম আমি। দিস আর 30, 30, 35, 40, 45, time is running out, 50, আমরা স্কেল নিয়ে নিলাম। এখন দেখো, যখন প্রথম ভদ্রলোক তার টেস্ট স্কোর ছিল 14, কত ছিল? 14। যেই ভদ্রলোকের টেস্ট স্কোর 14, তার সেলস কত ছিল? 31। আমরা এটাকে একটা স্কেলের মতো আঁকাই, কালার ব্ল্যাক, 31। আমি এগুলো সবগুলোকে একটা স্কেল দিয়ে দিই, তাহলে আমার জন্য আঁকাটা সহজ হবে, তোমরাও ভালো বুঝবে। আমরা যে গ্রাফ পেপার আঁকি না, এগুলোর মধ্যে গ্রাফ পেপারে আঁকতে হয়। তোমরা চাইলে এরকম পেন্সিল দিয়ে নিতে পারো, আমি যেটা করলাম যাতে সহজ হওয়ার জন্য। বেশি দূরে চলে গেছে 31। দেখো, প্রথম যে ভদ্রলোক তার ছিল 14 পেয়েছে 31। 31 এর ঘর কোনটা? এটা না? এটা 31 না? 31, তার মানে এই জায়গাটা ছেদ করেছে, এই জায়গাটা ছেদ করেছে। তারপরে ভদ্রলোক কত টেস্ট স্কোর ছিল? 19। 19 এর স্কোর কত? 36। এটা যদি 20 হয়, 19 হবে এইখানে। এখানে যদি 19 হয়, এই ভদ্রলোক পেয়েছে 36। 36 কই? এটা হলো 36 এখানে না? তারপরে ভদ্রলোক ছিল পেয়েছে 24 স্কোরে পেয়েছে 48। 24 কোথায়?
24 হলো এটা পেয়েছে 48। ও মাই আল্লাহ, হিউজ। এই যে 48 24 এই জায়গায় ছেদ করেছে। তারপরে ভদ্রলোক পেয়েছে 21 পেয়েছে 37। 21 ছিল এইটা, 21 একই 21 দুইটা স্কোর নাকি না, 21 পেয়েছে কত, 21 পেয়েছে 37। হোয়াট ইজ 37? এটা 37 চলে আসছে 27 এর মধ্যে, 21 এর মধ্যে। এটা আমি দাগ দেইনি, তোমরা চাইলে এখানে একটা দাগ দিয়ে নিতে পারো বোঝার জন্য। তারপরে 26 এ পেয়েছে 50। হোয়াট ইজ 26? দিস ইজ 26 এ পেয়েছে পুরো 50। এবার এখানে 50 পেয়েছে। তারপরে 22 পেয়েছে 45। 22 হোয়াট ইজ 22 পেয়েছে 45। হোয়াট ইজ 45? দিস ইজ 45 22। এই পয়েন্টটা একটু পরে আইডেন্টিফাই করছি। 15 যার স্কোর ছিল সে পেয়েছে 33। 15 যার স্কোর ছিল, হোয়াট ইজ 15? এই মিডলে আসবে 15 33 হোয়াট ইজ 33? 35 33 15। এই ভদ্রলোক আসবে এইখানে, তারপরের ভদ্রলোক 20 পেয়েছে 41। 40 এই তো হলো 41 পেয়েছে 20। এই যে 20 এখানে আসবে। দেন 19 পেয়েছে 39। হোয়াট ইজ 19? 19 হলো 18 এবং 20 এর মাঝামাঝি। 19 কি দুইটা ছিল? 19 দুইটা ছিল, হ্যাঁ। 19 একটা পেয়েছে 36, একটা পেয়েছে 39। 19 39 হোয়াট ইজ 39? এইখানে হলো 39 19 এইখানে। এখন আমরা পয়েন্টগুলোকে আমরা ফাইন্ড আউট করব, একটু রেড মার্ক করে দিব। দেখি, একটা পয়েন্ট ছিল এই জায়গায়, কি এবার বড় করলাম না, একটা পয়েন্ট ছিল এই জায়গায়, আরেকটা পয়েন্ট ছিল এইখানে, আরেকটা পয়েন্ট হলো এইখানে, আরেকটা পয়েন্ট এইখানে, আরেকটা পয়েন্ট এইখানে, আরেকটা পয়েন্ট এইখানে, আরেকটা পয়েন্ট এইখানে, একটা পয়েন্ট। আমরা সবগুলো পয়েন্টকে কানেক্ট করতে পেরেছি? দেখি, হ্যাঁ সবগুলো কানেক্ট করতে পেরেছি। হ্যাঁ, এখন আমরা যদি এই লম্বা লম্বা দাগগুলো দূর করে দেই, তাহলে শুধু এই পয়েন্টগুলো থাকবে না মাঝামাঝিতে? এখন দেখো আমরা পয়েন্টগুলোকে কানেক্ট করব। একটু দেখো কিভাবে কানেক্ট করি। এইটার সাথে এইটার কানেক্ট, দেন নীল কালি নেই, তাহলে এটা কানেক্ট, এইটার সাথে কানেক্ট হবে এইটা, এইটার সাথে কানেক্ট হবে এইটা, না সরি ভুল করছি। এইটার পরে তো এইটা, এরপরে এদিকে আর কোনো পয়েন্ট নাই। এটার সাথে কানেক্ট হবে এইটা, 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 এটার সাথে কানেক্ট হবে এইটা। লাইনগুলো একদম চিকন লাইন হয়ে গেল রে, একটু মোটা মোটা লাইন করতে পারলে বেটার হইত। একটু মোটা লাইনই করছি আমি। আর এটা একবারে সোজা। আমরা একটা লাইন পেলাম কিনা বলো তো? Yes, sir. এই লাইনটাকে বলা হয় অ্যাকচুয়াল লাইন। এটাকে কি বলা হয়? অ্যাকচুয়াল লাইন। সবগুলোকে কানেক্ট করার পর আমি যে লাইনটা পেলাম অ্যাকচুয়াল লাইন, অ্যাকচুয়াল লাইন। এই লাইন দিয়ে আমরা আসলে কোনো প্রেডিকশন করতে পারবো না। দেখো এই লাইনটা কি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কানেক্ট করেছে না? প্রত্যেকটা পয়েন্টের মধ্যে দেখো, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যেটা আগে ডট ডট ছিল, প্রত্যেকটার মধ্যে লাল এবং লাল একটা ডট ছিল। এখানে আমরা টেস্ট স্কোর এবং সেলস দুটোকে আমরা কানেক্ট করেছিলাম। আসলে আমরা অ্যাকচুয়াল লাইন দিয়ে কখনো প্রেডিক্ট করতে পারি না, এটাকে আমরা একটা অ্যাভারেজ লাইন ড্র করতে হবে। অ্যাভারেজ লাইনটা হলো যে লাইনটা প্রত্যেকটা পয়েন্টের কাছাকাছি থাকবে, কিছু পয়েন্ট উপরে থাকবে, কিছু পয়েন্ট নিচে থাকবে। আমরা এখন একটা অ্যাভারেজ লাইন ড্র করব, দেখি ড্র করা যায় কিনা।
এরকম একটা লাইন মোটা করে দিই, এরকম একটা লাইন। এই লাইনটা আসলে প্রত্যেকটা বিন্দুর উপর মেজ দিয়ে আসছে প্রায়, ঠিক আছে। এখন দেখো তো এই লাইনটা নিচ থেকে উপর দিকে গিয়েছে না উপর থেকে নিচ দিকে গিয়েছে? এটা হলো স্টার্ট 0, এটা হলো স্টার্টিং 0, এটা নিচ থেকে উপর দিকে গিয়েছে, তার মানে পজিটিভ একটা লাইন, ঠিক আছে। এটাকে বলা হয় অ্যাভারেজ লাইন। এই লাইনটাকে কি বলে? অ্যাভারেজ লাইন, অ্যাভারেজ লাইন, অ্যাভারেজ লাইন, অ্যাভারেজ লাইন, ঠিক আছে। এটা বলতে রিগ্রেশন লাইন। এখন এই লাইনটা হলো অ্যাভারেজ লাইন, এটা অ্যাকচুয়াল লাইন না। আমরা অ্যাকচুয়াল লাইনের উপর ভিত্তি করে একটা অ্যাভারেজ লাইন আমরা তৈরি করলাম। এই অ্যাভারেজ লাইনের উপরে অ্যাকচুয়াল লাইন কিছু অংশ থাকবে এবং অ্যাভারেজ লাইনের নিচে কিছু অ্যাকচুয়াল লাইন থাকবে, আছে না? দেখো তো, এর উপর হলো পজিটিভ সাইড, নিচে হলো নেগেটিভ সাইড। আসলে অ্যাভারেজটা হলো পজিটিভ এবং নেগেটিভের মাঝামাঝি, তাই না? এই অ্যাভারেজের উপরে কিছু আছে পজিটিভ মানে বেশি ভ্যালু, আর নিচে আছে কিছু লেস ভ্যালু। এই লেস ভ্যালু এবং আপ ভ্যালুর মাঝামাঝি হলো অ্যাভারেজ লাইন। এই অ্যাভারেজ লাইনটাকে বলা হয় রিগ্রেশন লাইন। এই মডেলটাকে বলা হচ্ছে রিগ্রেশন মডেল। এই অ্যাভারেজ লাইনের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। এখন ধরো তুমি প্রিডিক্ট করতে চাও এইরকম, আই ওয়ান্ট টু মেক প্রিডিক্ট, আমি লাইনটাকে তো বাড়ায় দিলাম, লাইনটা এরকম বাড়ায় দিলাম। আমি দেখতে চাই যখন একজন লোকের টেস্ট স্কোর 30 হবে, টেস্ট স্কোর কত হবে? 30, 30, তখন তার সেলস কত হইতে পারে? যখন একজন লোকের টেস্ট স্কোর 30 হবে তখন তার সেলস স্কোর কত হইতে পারে সেটা আমরা দেখতে চাই। আমরা 30 কে এক্সটেন্ড করলাম, 30 কে এক্সটেনশন করলাম, আর এইদিকে এইটাকে আমরা এক্সটেনশন করলাম, যেখানে তো ছেদ করেছে আমরা এইদিকে এক্সটেনশন করলাম এক্সাক্ট জায়গা। তাহলে এটা যদি 50 হয়, এটা 55 না 50, সরি এটা কত হবে? 55 না? তার মানে একজন যদি কোনো একজন যদি তার সেলস টেস্ট স্কোর 30 হয় তাহলে তার সম্ভাব্য সেলস কত হইতে পারে? 55। আমার এখানে কি 30 সেলস ছিল? টেস্ট স্কোর 30 ছিল? 30 টেস্ট স্কোর? আমার টেস্ট স্কোর ছিল না। তার মানে আমি এই মডেলের মাধ্যমে আমরা প্রেডিকশন করতে পারি না? আমরা অ্যাকচুয়াল লাইন ড্র করব, অ্যাকচুয়াল লাইন থেকে আমরা অ্যাভারেজ লাইন ড্র করব, সেই অ্যাভারেজ লাইনের উপর ভিত্তি করে আমরা টেস্ট স্কোর ফাইন্ড আউট করে আমরা সেখান থেকে তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেলসকে আইডেন্টিফাই করব। ধরো একজন লোকে টেস্ট স্কোর পেয়েছে 10, তার টেস্ট স্কোর ছিল 10, যার টেস্ট স্কোর 10 হবে তার সেলস কত হবে বলো তো? আমার এখানে কিন্তু 10 নাই, যার টেস্ট স্কোর 10 তার সেলস কত হবে? 25 স্যার। দেখি আমরা ড্র করে দেখি। এই তো 10, কত হইতে পারে? 27 বা 28 বা 25। 25 অবশ্যই এখানে বড় একটা গ্যাপ, হ্যাঁ 25 হইতে পারে। ইটস মেবি 25, ইটস মেবি 25। সেলস হলো 25, 25,000 সেলস হলো 25,000। তার মানে কি টেস্ট স্কোর যত কম সেলস তত কম, টেস্ট স্কোর যত বেশি সেলস তত বেশি, ঠিক কি না? আমরা এই প্রেডিকশনটা কি এভারেজ লাইনের উপর ভিত্তি করে করলাম না অ্যাকচুয়াল লাইনের উপর ভিত্তি করে করলাম? এভারেজ লাইনের উপর। অ্যাকচুয়াল লাইনটা দিয়েই আমরা এভারেজ লাইনটা তৈরি করি। এই এভারেজ লাইনটাকে বলা হয় রিগ্রেশন লাইন। এভারেজ লাইনকে বলা হয় রিগ্রেশন লাইন। তো এই যে একটা আমরা ফিগার ড্র করলাম না, এই ফিগারটাকে বলা হয় রিগ্রেশন মডেল। এটাকে কি বলা হয়? রিগ্রেশন মডেল। তাহলে রিগ্রেশন মডেল বলতে আমরা কি বুঝি? দেখো আমরা যে লিখি, লেখা হয় কিনা, এই রিগ্রেশন মডেল একটু বড় করে নেই, এখানে লিখি তাহলে আমাদের সুবিধা হবে। এটা কপি করে নিয়ে নেই, দিয়ে দেব এই রিগ্রেশন মডেল।
is a মডেল বলতে আমরা সাধারণত এখানে গ্রাফটাকে বোঝানো হচ্ছে ইজ এ গ্রাফিক্যাল graphical representation of the connection between the dependent variable and independent variable. Connection between the dependent variable and independent variable, and based on independent variable and based on average line, based on average line এটাকে আমরা রিগ্রেশন লাইন বলবো, রিগ্রেশন লাইন এটাকে বলছি আমরা অ্যাভারেজ লাইন। based on average line predict or estimate the dependent variable। দেখো আমরা বলছি যে কি a regression model is a graphical representation of the connection between dependent and independent variable। আমরা গ্রাফিক্যালি কার্ভের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা কানেক্ট করেছি এই লাইনটার মাধ্যমে, জি স্যার, কানেক্ট করেছি। and based on regression line, এবং এই রিগ্রেশন লাইন যেটাকে আমরা অ্যাভারেজ লাইন বলতেছি, অ্যাভারেজ লাইন, এই based on regression line we predict or estimates the dependent variable। আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি প্রেডিক্ট করতে পারছি না? যদি কারো সেলস 28 হয় তাহলে তার কারো স্কোর 28 হয় তার সেলস কত হবে? ধরো একজনের সেলস ছিল 28, one make a sales of 28, তাহলে তার ইয়া কত হবে? 52, just 52, থ্যাংক ইউ, just 52, তাই না? 52 হয়ে যাচ্ছে তার সেলস। তার মানে আমরা প্রেডিক্ট করতে পারছি না, প্রেডিক্ট করতে। এটা হলো মডেল। এটা কি মডেল? আর প্রথমে যেটা দেখেছিলাম সেটা ছিল ফিগার, এটা ছিল ইকুয়েশন, এটা ছিল ইকুয়েশন। তাহলে আমরা রিগ্রেশন ইকুয়েশনের মাধ্যমে করতে পারি, আমরা ফিগারের মাধ্যমে করতে পারি। একটা জিনিস যেখানে এটা আমি প্রথমে ছিল সেম ফিগার, আমরা জাস্ট এইখানে ওই পয়েন্টগুলো দেইনি বা আমরা দাগগুলো দেইনি। আমরা যদি আমাদের এই দাগগুলো তুলে ফেলি, এই যে স্কেলের মধ্যে দাগগুলো তুলে ফেলি, জাস্ট অ্যাভারেজ লাইনের যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো এখানে আমরা একটা পয়েন্ট এইখানে, একটা পয়েন্ট এইখানে, একটা পয়েন্ট এইখানে, আমরা যদি পয়েন্টগুলোকে আমরা একটু কপি করে নেই, কপি করলাম আমরা, এটাতে আমি কপি করে নিয়েছি, আমি এখানে পেস্ট করলাম। দেখো আমি যদি এখানে অ্যাকচুয়াল লাইনটা আমি কানেক্ট করতে চাই, ইফ আই ওয়ান্ট টু কানেক্ট দ্য অ্যাকচুয়াল লাইন হিয়ার, হ্যাভ এ লুক, ফার্স্ট শুরু হয়েছে এখান থেকে এইখানে, একটু মোটা করে এইখানে, দেন এটা কানেক্ট হয়েছে এইখানে, দেন 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 কানেক্ট এইখানে। আমার এই নীল রঙেরটা কি কার্ভ হলো? অ্যাকচুয়াল না অ্যাভারেজ? হ্যালো, এটা হলো অ্যাকচুয়াল কার্ভ। অ্যাকচুয়াল দিয়ে কখনো প্রেডিকশন করা যায় না, কারণ এটা সামনে কি আপ হবে না ডাউন হবে আমরা জানি না। অ্যাকচুয়াল কার্ভটা আপ এন্ড ডাউন থাকে, আপ এন্ড ডাউন থাকে না? এই আপ এন্ড ডাউনের মাঝখান দিয়ে আমরা ব্ল্যাক একটা লাইন ড্র করলাম, এটাকে বলা হয় অ্যাকচুয়াল লাইন। এটাকে কি বলা হয়েছে? অ্যাকচুয়াল লাইন। অ্যাকচুয়াল লাইন, এই অ্যাকচুয়াল লাইনের উপর বেস করে আমরা মূলত প্রেডিকশন করি, ঠিক আছে? এখন এই অ্যাকচুয়াল লাইনটাকে যদি আমরা এই লেফটে আর একটু এক্সটেন্ড করি, আমরা এখানে এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করার পরে এটা আমার যে ওয়াই যে রেখাটা আছে ওয়াইটাকে ছেদ করলো না এই বিন্দুতে, এই পয়েন্টে ছেদ করলো, তাই না? তার মানে দেখো এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মান কত? এই পরিমাণ না? আমার এক্স এর মান 0 হইলে ওয়াই এর এই পরিমাণ ভ্যালু থাকে। এইটাকে বলা হয় কনস্ট্যান্ট বা ইন্টারসেপ্ট, যেটাকে আমরা বলেছিলাম বিটা 0। বিটা 0 এটা আগামী ক্লাসে পড়াবো, বিটা 0 বা কনস্ট্যান্ট। আর এই যে ঢাল তৈরি হচ্ছে, আমরা যদি এরকম একটা রেখাটা নেই, যে একটা ঢাল তৈরি হচ্ছে, যে ঢাল, এই ঢালটাকে বলা হয়েছে বিটা বা স্লপ কোফিশিয়েন্ট। এটা আমরা আগামী দিন আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটা শেষ করব। আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। আজকে আমরা পড়লাম রিগ্রেশন বলতে কি বুঝি। উই ক্যান এস্টিমেট রিগ্রেশন বাই ইকুয়েশন অর উই ক্যান এস্টিমেট রিগ্রেশন বাই মডেল। ক্লিয়ার?
Yes, sir. আমি আগামী ক্লাসে তোমাদেরকে এইরকম কিছু টেবল দিয়ে দিব, টেবল দিয়ে বলবো তোমরা এগুলার এই টেবল দিয়ে উপর ভিত্তি করে আমাকে রিগ্রেশন মডেল তৈরি করে দেখাও। এইভাবে তোমরা মডেল তৈরি করে আমাকে দেখাইতে হবে, ঠিক আছে? আমি একটু এটাকে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিই তোমাদেরকে, যদি তোমাদের কাজে লাগে তো বেটার, না লাগলে বাস করার নেই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখান থেকেও দিয়ে দিতে চাই, এটাকেও দিয়ে দিতে চাই। এগুলো খাতায় আঁকতে হবে তোমাদের, আদারওয়াইজ পারবা না তোমরা। আমি আগামী ক্লাসে কিছু জিনিস দিয়ে দিব। এইটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আরেকটা জিনিস হলো রিগ্রেশন লাইন। আজকে এই পর্যন্ত, ঠিক আছে?